মোদের চোখে মোদের ভারত। লেখক শ্রী পূর্ণেন্দু পত্রী। আমরা যে দেশে বাস করি তার নাম ভারতবর্ষ। বিরাট এই দেশ, পাহাড় দিয়ে ঘেরা, সমুদ্র দিয়ে ধোয়া, নদী এই দেশের গলার মালা, অরণ্য গায়ে রঙিন পোশাক, পাহাড় পর্বত মাথার মুকুট। খুব প্রাচীন যুগে এদেশে এসেছে আর্য, পারসিক, গ্রিক, শক, কুষাণ, হুন। মধ্যযুগে এসেছে আরব, তুর্কি, আফগান, মোগল। এর পরের যুগে এসেছে পর্তুগিজ, ইংরেজ, ফরাসি, ওলন্দাজ। ভারতবর্ষ কিন্তু সকলকেই আলিঙ্গন দিয়েছে নিজের বুকে। এখানে হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, কত রকমের ধর্ম, ভাষাও বহু রকমের, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, রীতিনীতিও নানান রকমের। সব বৈচিত্র্যই এখানে পাশাপাশি মিশে গেছে, যেন একটা মালায় অনেক রঙের ফুল। পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের দাম অনেকখানি। খুব প্রাচীনকালে পৃথিবীর অল্প যে কটা দেশে সভ্যতার আলো ফুটেছিল, ভারতবর্ষ তাদের একটি। এদেশে শিক্ষা দীক্ষা, শিল্প সংস্কৃতির খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল একদিন। এদেশের মহামানব বুদ্ধের বাণী কান পেতে শুনেছিল পৃথিবী। আর্যভট্ট ভারতবর্ষেরই মানুষ। ৫ম শতাব্দীতে তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবী ঘোরে বলেই এমন অদল বদল ঘটে দিন আর রাত্রিতে। নিউটনের ৫০০ বছর আগেই ভাস্করাচার্য জানিয়েছিলেন মাধ্যাকর্ষণের কথা। গণিত, জ্যোতিষ, পদার্থ, রসায়ন, চিকিৎসা আর সৃষ্টিতত্ত্বের বিজ্ঞান ভারতবাসীর কাছ থেকেই পৃথিবী নিয়েছে হাত পেতে। এখানেই প্রথম সোনার আবিষ্কার, এখানেই প্রথম লোহা গলানো ইস্পাতের অস্ত্র, কাচের জিনিস বানানো, গাছপালা থেকে প্রথম ওষুধ, প্রথম ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কের গণনা, আর প্রথম শূন্যের আবিষ্কার। এইসব শুনতে শুনতে আমাদের মনে সহজেই প্রশ্ন জাগতে পারে, এমন আদ্যিকালের ইতিহাস আমরা জানলাম কী করে? কেউ কি বলে দিয়েছে, নাকি লেখা ছিল কোনো বইয়ে? না, এসব কেউ বলে দেয়নি, লেখাও ছিল না কোনো বইয়ে। এক দিনেও জানা যায়নি এসব ইতিহাস। বহু বছর ধরে বহুভাবে বহু জায়গা থেকে কুড়িয়ে কুড়িয়ে দীর্ঘদিনের চেষ্টায় জোগাড় করা হয়েছে এইসব। যেসব জিনিস ইতিহাসের উপাদান সেসব খুঁজে পাওয়া যায়, তাদের মধ্যে আছে প্রাচীন সাহিত্য আর ধর্মশাস্ত্র। যেমন ধরো বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত। তারপর রাজা রাজাদের নিজের লেখা বংশাবলী আর জীবনচরিত। আর আছে মাটি খুঁড়ে পাওয়া জিনিসপত্র। এছাড়াও আছে বিদেশি ভ্রমণকারীদের বর্ণনা। বিদেশে যাওয়া এমন কিছু কঠিন নয় আজকাল, কিন্তু যখন মাটিতে রেলগাড়ি আর আকাশে এরোপ্লেন ছোটেনি, তখন পৃথিবীর কোন দিকে কোন দেশ, কোন সমুদ্র ছুটে গেছে, কোন দিকে, এসব কিছুই জানা ছিল না মানুষের। তখন এক দেশ থেকে আরেক দূরের দেশে যাওয়া যে কী দুঃসাধ্য কাজ ছিল, তা নিশ্চয়ই খুব সহজেই ভাবতে পারা যায়। হাজার হাজার মাইল পথ, কখনো পায়ে হেঁটে, কখনো ভুল ঠিকানার জাহাজে চেপে, দীর্ঘদিন জল ঝড়ে ডুবতে ডুবতে, কখনো পাহাড় ডিঙিয়ে, এক ফোঁটা জল নেই, এক বিন্দু ছায়া নেই, শুধু দাউ দাউ জ্বলছে এমন তেতে ওঠা মরুভূমি পার হয়ে তবুও এক দেশের মানুষ তখন ছুটে এসেছে আরেক দেশে, দেখতে, শুনতে, বুঝতে, শিখতে। তারপর নিজের দেশে ফিরে গিয়েছে ভ্রমণ কাহিনী লিখতে। এই সব বিবরণ থেকেই আমরা জানতে পারি কোন রাজার আমলে কেমন ছিল সেই দেশ, কেমন ছিল দেশের ঘরবাড়িতে কেমন ছিল মানুষ, মানুষের পোশাক পরিচ্ছদ, আহার বিহার, শিক্ষা সংস্কৃতি কোন স্তরের ছিল, কোন ফসল ফলত মাটিতে, কেমন ছিল তখনকার আইন কানুন। সব সময় সে যে বিদেশি ভ্রমণকারীদের সব কথা ঠিক তা নয়, তবু ঠিকটুকু বুঝে নিতে পারা যায় অন্য উপাদানের সঙ্গে মিলিয়ে বিচার করে। তাই নিজের দেশকে জানার জন্য বিদেশি ভ্রমণকারীদের বর্ণনাও বেশ দরকারি জিনিস। গ্রিক দেশের একজন নামকরা ঐতিহাসিকের নাম হেরোডোটাস, আর পারস্য সম্রাট জোরেস্কেস এর একজন গ্রিক চিকিৎসকের নাম হচ্ছে টেসিয়াস। এরা দুজনেই বিভিন্ন দেশের পর্যটকদের মুখ থেকে শুনে শুনে ভারতবর্ষের ইতিহাস লিখেছিলেন এক সময়। হেরোডোটাসের বর্ণনায় আছে অনেকখানি সত্যি, আর টেসিয়াসের বর্ণনায় আছে অনেকখানি কল্পনা। তারপর গ্রিস দেশের আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করলেন, তখন তার সঙ্গে যারা এসেছিলেন তারা দেশে ফিরে গিয়ে ভারতবর্ষ সম্বন্ধে অনেক কিছু লিখেছিলেন। তখন থেকেই ভারতবর্ষ সম্পর্কে কৌতূহলটা
আরও বেশি ছড়িয়ে পড়ে ইউরোপে। তারপর ওই প্রিন্সদের থেকে এলেন সেলুকাসের সঙ্গে আর দুধ মেগাসিনিস। গ্রিসের পর চীন দেশ থেকে এসছেন অনেক ভ্রমণকারী। খ্রিস্টপূর্বে প্রথম শতকে এসেছিলেন সুমা কিয়েন। তাকে বলা হয় চীন দেশের হেরোডোটাস, অর্থাৎ চীন দেশের ইতিহাসের জনক। এর লেখাতে ধর্মের কথাই বেশি, তবু তার মধ্যেও ভারতবর্ষের অন্য বিবরণও রয়ে গেছে। এরপর ওই চীন দেশ থেকেই এসেছিলেন আরও দুজন বিখ্যাত ভ্রমণকারী, তার একজন ফা হিয়েন আর একজন হিউয়েন সাং। এরপর অষ্টম শতাব্দীতে আরব দেশ থেকে এসেছিলেন আল-বিরুনি। ত্রয়োদশ শতাব্দীতে ইটালি থেকে মার্কো পোলো। আফ্রিকা থেকে চতুর্দশ শতাব্দীতে এসেছিলেন ইবন বতুতা। পঞ্চদশ শতাব্দীতে চীন থেকে মা হুয়ান। এরপর ইটালি থেকে নিকালো কন্টি, পারস্য থেকে আব্দুর রাজ্জাক, রুশ দেশ থেকে অ্যাথেনিয়াস নিকিতিন, পর্তুগাল থেকে পায়েস আর নুলিজ। তারপর মোগল যুগে র্যালফ ফিঞ্চ, টমাস রো, টেভারনিয়ে, বার্নিয়ে, মানুচি। প্রত্যেকেই ভিন্ন দেশের মানুষ, কিন্তু এক জায়গায় সকলেরই এক মিল, এরা সকলেই ভালোবেসেছিলেন ভারতবর্ষকে। আমরা আজ পড়ব প্রথম মেগাসথিনিসের বিবরণ। ইতিহাসের বইয়ের পাতা উল্টালেই চোখে পড়বে আলেকজান্ডারের নাম। কোন বইয়ে তিনি দিগ্বিজয়ী আলেকজান্ডার, কোনো বইয়ে তিনি আলেকজান্ডার দি গ্রেট। গ্রিস দেশের একজন প্রচণ্ড যোদ্ধা ছিলেন তিনি। তার গুরু ছিলেন অ্যারিস্টটল নামে এক বিখ্যাত দার্শনিক। শিষ্যকে তিনি খুব যত্ন করে মানুষ করেছিলেন বিদ্যা এবং বুদ্ধিতে। কিন্তু আলেকজান্ডারের কাছে সবচেয়ে প্রিয় ছিল যুদ্ধ আর দেশ জয় করবার নেশা। সেই যুদ্ধের নেশাতে পারস্য দেশের সম্রাটকে হারিয়ে একদিন ছুটে এসেছিলেন ভারতবর্ষের দিকে। খুব বেশি যুদ্ধ করতে হলো না। ভারতবর্ষে তখন রাজায় রাজায় ঝগড়া, তাই দল বেঁধে বিদেশি শত্রুকে বাধা দিতে কেউ এগিয়ে এলো না। যুদ্ধের আগেই আত্মসমর্পণ করে বসলেন অনেকে, ব্যতিক্রম শুধু পুরু আর কিছু কিছু ছোটোখাটো রাজা। ভারতবর্ষ জয় করে নিজের দেশে ফিরে গেলেন তিনি। যাবার সময় নিজের সেনাপতিদের বসিয়ে দিয়ে গেলেন জয় করা রাজ্যগুলোর সিংহাসনে। এসব খ্রিস্টপূর্ব, অর্থাৎ খ্রিস্ট জন্মানোর 400 বছর আগেকার কথা। তখন মগধের সিংহাসনে ধনানন্দ নামে এক রাজা। প্রজারা তার উপরে খুশি নয়। রাজার বিরুদ্ধে প্রজাদের মনের ভেতর টকবক করছে অভিযোগ। প্রজারা যদি চোখের জলে ভেসে যায়, রাজাও ভেসে যাবে একদিন। নন্দ রাজাও তাই একদিন ভেসে গেলেন। তাকে ভাসিয়ে দিল দুজনের দক্ষতা। তার একজন হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আরেকজন হলেন চাণক্য। চন্দ্রগুপ্তের বাবা যখন যুদ্ধে প্রাণ হারান, চন্দ্রগুপ্ত তখন মা মুরার গর্ভে। মায়ের চোখে জল, মুখে দুঃখের মেঘ, অথচ মনে প্রবল আকাঙ্ক্ষা। সন্তানকে যেমন করে হোক বাঁচাতে হবে। ছুটে এলেন পাটলিপুত্রে। পাটলিপুত্র তখন মগধের রাজধানী, এখন যার নাম পাটনা। যত সময় মায়ের গর্ভের অন্ধকার থেকে পৃথিবীর আলোয় জন্ম হলো চন্দ্রগুপ্তের। আলোর মতনই ফুটফুটে ছেলে, যেন একরত্তি জ্যোৎস্না। দেখে মনে হয় রাজপুত্র। আহা, এমন সোনার টুকরো ছেলে মাটিতে পড়ে ধুলো ময়লার বিছানায় গড়াগড়ি খায়। দেখে মায়া হলো এক রাখালের। পোষ্যপুত্র করে নিয়ে তাকে নিয়ে গেল নিজের বাড়িতে। চন্দ্রগুপ্ত বড় হতে লাগলো ধীরে ধীরে। সেই সময় মগধের মন্ত্রী ছিলেন চাণক্য নামের একজন ব্রাহ্মণ পণ্ডিত। তক্ষশিলার লোক। ইতিহাসে চাণক্যের আরও দুটো নাম আছে, কৌটিল্য আর বিষ্ণুগুপ্ত। সেই চাণক্যের সঙ্গে একদিন চোখাচোখি হয়ে গেল বালক চন্দ্রগুপ্তের। চন্দ্রগুপ্তের চোখে মুখে চাণক্য দেখতে পেলেন রাজার ছেলের মতো ভাবভঙ্গি। চন্দ্রগুপ্তকে নিয়ে গেলেন নিজের কাছে, মানুষ করলেন নিজের হাতে। কেমন করে চালাতে হয় রাজ্যপাট, কেমন করে ছোটাতে হয় যুদ্ধের ঘোড়া, কেমন করে আক্রমণ করতে হয় শত্রুর দুর্গ, করতে হয় সৈন্যবাহিনী, শেখাতে লাগলেন সবই। এসবের পিছনে ছিল অন্য একটি ইচ্ছে। চাণক্য ছিলেন নন্দবংশের উপর হাড়ে হাড়ে চটা। তিনি চেয়েছিলেন আলেকজান্ডারের সাহায্য নিয়ে প্রথম মগধের সিংহাসন থেকে উচ্ছেদ করবেন নন্দবংশকে, তারপর আরও শক্তি সংগ্রহ করে আক্রমণ করবেন আলেকজান্ডারকে। কিন্তু চাণক্যের সেই ইচ্ছে কুড়িতেই গেল শুকিয়ে, ফুল হয়ে আর ফুটল না। চাণক্যের পরামর্শেই চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের কাছে গিয়ে প্রস্তাব করেছিলেন মগধ আক্রমণ করায়। কিন্তু আলেকজান্ডার সামান্য এই যুবকের মুখোমুখি দাঁড়িয়ে এইরকম প্রস্তাব করার ঔদ্ধত্য দেখে তক্ষুনি আদেশ দিয়েছিলেন একে হত্যা করতে। চন্দ্রগুপ্ত সেই যাত্রায় কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছিলেন। তারপর নিজেদের চেষ্টাতেই গড়ে তুলেছিলেন বিরাট সৈন্যবাহিনী। নন্দবংশকে ধ্বংস করেছিলেন নিজের শক্তিতে। ইতিমধ্যে আলেকজান্ডার ফিরে গেছেন নিজের দেশে। তার ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত তার সৈন্যবাহিনী নিয়ে একা একা করে
অনেকগুলো রাজ্য কেড়ে নিলেন গ্রিক সেনাপতিদের হাত থেকে। বিদেশি শাসন থেকে মুক্ত হলো ভারতবর্ষ। আলেকজান্ডার মারা গেলেন বলতে গেলে অকালেই। তার মৃত্যুর 18 বছর পরে ভারতবর্ষের দরজায় সহসা আবার হানা দিল গ্রিক সৈন্যরা। এবারে যিনি যুদ্ধের নায়ক তার নাম সেলুকাস। আলেকজান্ডারের সঙ্গে তিনিও এসেছিলেন ভারতবর্ষে, দেশটাকে দেখেছিলেন ভালো করে, তাই ভেবেছিলেন ভারতবর্ষ রয়ে গেছে আগের মতনই, এখনও চলছে রাজায় রাজায় ঝগড়া বিবাদ, যুদ্ধের নাম শুনলেই ভিড়মি খাবে সকলেই, ঘোড়ার খুরের শব্দ আর ঢাল তরোয়ালের ঝঞ্ঝনা শুনলেই ছুটে আসবে আত্মসমর্পণ করতে। কিন্তু 18 বছর পরে এসে দেখলেন বদলে গেছে ভারতবর্ষ, আর সেটা টের পেলেন চন্দ্রগুপ্তের সঙ্গে লড়াই করতে পা বাড়িয়ে। চন্দ্রগুপ্তের হাতে প্রচণ্ড মার খেয়ে বুঝলেন ভারতবর্ষের কবজিতে এখন বিদেশি শত্রুকে আঘাত হানবার শক্তি যথেষ্ট। বাধ্য হয়ে তিনি সন্ধি করলেন। মাত্র 500টা হাতির বদলে সেলুকাস চন্দ্রগুপ্তকে ফিরিয়ে দিলেন গ্রিকদের জয় করা অনেকগুলি রাজ্য, যেমন হিরাট, কাবুল, কান্দাহার আর মার্কান। এমন কথাও শোনা যায় দুই নায়ক নাকি পাঠিয়েছিলেন আত্মীয়তার সম্বন্ধ। সেলুকাসের মেয়েকে বিয়ে করেছিলেন চন্দ্রগুপ্ত। এ সম্বন্ধে অনেক কাহিনী প্রচলিত আছে। এরপর থেকে দু দেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন হলো। সেলুকাস দেশে ফিরে গিয়েই ভারতবর্ষে পাঠিয়ে দিলেন তার এক দূতকে। সেই দূতের নাম হচ্ছে মেগাসথেনিস। এদেশে বহু বছর কাটিয়ে গেছেন তিনি, যদিও ঠিক কত বছর তা ঠিক জানা যায় না। তার কোনো ছবি বা প্রতিকৃতিও নেই। দীর্ঘদিন এদেশে ঘুরে ফিরে দেখে শুনে লিখেছিলেন তার ভ্রমণ কাহিনী, নাম ইন্ডিকা। সেই বই এখন আর খুঁজে পাওয়া যায় না, তবু তার রচনা এখনও বেঁচে আছে। সে হলো তার সমকালের অন্যান্য ইতিহাস রচয়িতাদের রচনার মধ্যেকার উদ্ধৃতির জোরে। মেগাসথেনিস থেকেই প্রচুর উপাদান পেয়েছিলেন তারা। সেই সব ছড়ানো ছিটানো অংশ জুড়ে জুড়েই মেগাসথেনিসের বিবরণ। আর সেই বিবরণ থেকে আমরা জানতে পারি আদ্যিকালের ভারতবর্ষের অনেক কিছু খবর, দেখতে পাই অনেক অদেখা ছবি। মেগাসথেনিস থাকতেন পাটলিপুত্রে, সেখান থেকেই ঘুরে বেরিয়েছেন ভারতবর্ষের এদিক ওদিক সেদিক। পুরু রাজ্য ঘুরে দেখেছিলেন তিনি। এই দুই রাজার উপরেই তার শ্রদ্ধা ছিল বেশি। ভারতবর্ষে যে দুটো নদীকে তার চোখে ঠেকেছিল সবচেয়ে বড়, তাদের মধ্যে একটা হলো সিন্ধু ও পট্টি গঙ্গা। সদপদার্থে তখনকার মানুষ নাকি বেশি যাতায়াত করত জলপথে, তবে বর্ষাকাল ছাড়া। বর্ষায় বানের জলে ভেসে যেত মাঠ ঘাট, বড় রাস্তাও ছিল একটা, ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক থেকে পাটলিপুত্র পর্যন্ত। রাস্তার দুপাশে গাছের ঘন ছায়া, আস্তাবল, স্থানের পুকুর, পথের নির্দেশ লেখা পাথর, বিশ্রামাগার আর জলের কুয়ো। গাছপালায় ছাওয়া এই দেশে তার চোখে সবচেয়ে আশ্চর্য ঠেকেছিল বট গাছ। 5 জন মানুষ, তাদের 10টা হাতেও নাকি বেদ দিতে পারবে না, এমন এক একটা গুড়ি ছিল সেই গাছের। এদের মধ্যে একটা বিশেষ গাছের বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, এই একটা গাছের ছায়ায় খুব করে 50 জন অশ্বারোহী দুপুরবেলায় খড় রোদ থেকে অনায়াসে বাঁচতে পারে নিজেদের মাথা। মেগাসথেনিসের মতে সেই সময়কার ভারতবর্ষের সবচেয়ে বড় নগর হলো পাটলিপুত্র। তাদের ভাষায় প্যালিনবোথ্রা। রাজধানী ছিল গঙ্গার ধারে, লম্বায় 9 মাইল, চওড়ায় 1.5 মাইল। নগরের চারিদিকে পরীক্ষার পর প্রাচীর, বাইরের লোক যাতে ঢুকতে না পারে সেই জন্য প্রাচীরের গায়ে 64টা তোরণ আর 570টা গম্বুজ ছিল। মাঝখানে রাজপ্রাসাদ, কাঠ দিয়ে বানানো, যাতে আগুন না লাগে সেই ব্যবস্থাও ছিল। গোটা প্রাসাদের গায়ে সোনার উপর কারুকাজ ছিল, তাকালে চোখ ফেরানো যেত না। পারস্যের খানদানি সম্রাটদের রাজধানীর চেয়েও পাটলিপুত্রের জাঁকজমক অনেক বেশি ছিল। রাজপ্রাসাদের সামনে ফুলের বাগান, বাগানে ময়ূর, গাছে গাছে নানা রঙের পাখি, বাগানের মাঝে মাঝে পুকুর, পুকুরে নানান রকমের মাছ। রাজার পোশাক হলো সোনার জরি বসানো মসলিন। রাজা আসা যাওয়া করেন সোনার পালকিতে চেপে। দেশের ধনী লোকেরা চাপে হাতির পিঠে অথবা রথে, বাকিরা ঘোড়া বা উটে। গাধার পিঠেও চাপত অনেকে, সেটা কেউ খুব একটা ভালো চোখে দেখত না, ছিল গরিবিয়ানার লক্ষণ। সাধারণভাবে ভারতবাসীরা তার চোখে দেখেছিল লম্বা, ছিপছিপে কিন্তু স্বাস্থ্যবান। দীর্ঘ পরমায়ু ছিল তাদের। কারণ হিসেবে তার মনে হয়েছে সাদাসিধে খাবার আর মাদক জাতীয় পানীয় না খাওয়া। শরীর খারাপ হলে তারা পরামর্শ নিত যোগী অথবা ব্রাহ্মণ দার্শনিকের। যোগীরা বাস করতেন গভীর বনে, তাদের পরনে থাকত গাছের ছাল, যাকে বলা হয় বরকল। ওষুধ বলতে তখন ছিল গাছের শিকড় বাকড় অথবা ফুল।
আর শারীরিক ব্যায়াম। সাধারণ মানুষ পোশাক সুতির সাদা কাপড়, গায়ের রং কালো। ধুতি ছাড়াও আরেকটি আবরণের কথা ব্যবহার করতো তারা, সেটা হচ্ছে চাদর। মাথায় থাকতো পাগড়ি। ধনীরা পরত রঙিন ঝলমলে মখমলের পোশাক, কানে হাতির দাঁতের দুল, গায়ে সোনার গয়না, গলায় কখনো হার, কখনো ফুলের মালা, পায়ে ফুলু গোড়ালিওয়ালা চামড়ার জুতো, হাতে ছাতা অনেকেরই। তাদের দাড়ি রং করত নানা রঙে, কখনো সবুজ, কখনো নীল, আবার কখনো গোলাপি। ভারতীয় মেয়েদের বিয়ে হতো খুব কম বয়সে। পুরুষদের থাকতো একাধিক স্ত্রী। বিয়েতে পণ নেবার প্রথা ছিল না। গরিব লোকেরা মেয়েদের বিয়ে দিতে না পারলে মেয়েকে এনে বিক্রি করতো বাজারে। বিয়ে হতো যার যার নিজের শ্রেণী বা জাতির মধ্যে। মেগাস্তিনিসের মনে হয়েছিল ভারতীয়রা 7টা জাতে ভাগ করা যেতে পারে ভারতীয়দের, যেমন দার্শনিক, কৃষক, পশুপালক, শিল্পকার, বণিক, সৈনিক, পরিদর্শক বা সভাসদ। দেশের বেশিরভাগ লোকই ছিল চাষি। তারা বাস করত গ্রামে। ঘরে ঘরে অপর্যাপ্ত খাদ্যশস্য, ফলমূল ছিল, জমি ছিল উর্বর, আবহাওয়া ছিল চমৎকার। মাঠে ফসল ফলত 2বার। তা দেখে অবাক হয়েছেন মেগাস্তিনিস। মানুষের আচার ব্যবহার ছিল সরল। চুরি ডাকাতির কোনো ভয় ছিল না। দরজা খোলা রেখেই লোকে নিশ্চিন্ত মনে বেরিয়ে যেতে পারেনি। দেশে দুর্ভিক্ষ মুখ বাড়াতে পারেনি কোনোদিন। আর ছিল না কোনো দাস প্রথা। মেগাস্তিনিসের এই দুটো বক্তব্য সম্বন্ধে একালের ঐতিহাসিকরা ঠিক একমত নন। তাদের মতে দুর্ভিক্ষ দেখা যেত ঠিকই, তবে ভয়ঙ্কর চেহারায় নয়। এবং কচ্ছিৎ কখনো দাস প্রথাও ছিল, কিন্তু দাসেদের ওপর অত্যাচার হতো না। মানুষের প্রতি মানুষের বিশ্বাস ছিল মজবুত। সকলেই চলতো আইন মেনে, অথচ কোথাও কোনো লিখিত আইন ছিল না। আইন হিসেবে মানা হতো সেই সব যা বংশ পরম্পরায় চলে আসছে। সই স্বাক্ষর করে কেনাবেচা বা চুক্তি হতো না, হতো মুখের কথায়। ন্যায়পরায়ণতার বিশ্বাস ছিল মানুষের। মিথ্যে কথা বললে বা মিথ্যে সাক্ষী দিলে অপরাধীর হাত পা কেটে দেওয়া হতো। জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধা করত মানুষেরা। গুণগান গাইত সুর করে দেশের মহৎ মানুষদের। সম্রাট চন্দ্রগুপ্ত ছিলেন খুব শক্তিশালী, তবুও প্রতি মুহূর্তে তার ভয় ছিল তার নিজের প্রাণ নিয়ে। তখনকার দিনে সব রাজারাজধানীর নাকি থাকতো এই ভয়। এই বুঝি কেউ এসে বুকে বসিয়ে দেবে তলোয়ার, এই বুঝি খাবারে মিশিয়ে দেবে বিষ। তাই নিয়ম ছিল তিনি খাবার মুখে দেবার আগে তার সামনে অন্য কেউ সেটা মুখে দিয়ে পরীক্ষা করে নেবে। একখানা ঘরে একটানা 2 দিন তিনি শুতেন না। একদল সশস্ত্র মহিলার রক্ষীরূপে ঘিরে থাকতো তাকে। সারা দেশে ছড়ানো ছিল গুপ্তচরের দল। সম্রাট প্রাসাদের বাইরে জনসাধারণের সামনে বেরুতেন 4টি কারণে: 1 বিচার, 2 যুদ্ধ, 3 শিকার, 4 পুজো আর্চার সময় বলিদানের বেলায়। যুদ্ধের জন্য ছিল বিশেষ একটা পরিষদ। তার সদস্য সংখ্যা ছিল 30। 5 জন করে সদস্য নিয়ে এক একটি করে বোর্ড তৈরি হতো। এইরকম 6টা বোর্ডের হাতে থাকতো 6টি বিভাগ: পদাতিক, অশ্বারোহী, রথ, হস্তিবাহিনী, খাদ্য সরবরাহ এবং পরিবহন ও নৌবাহিনী। পদাতিক বাহিনীতে সৈন্য ছিল 6 লক্ষ। সৈন্যরা যা বেতন পেত, সুখেই দিন কাটত তাদের। সামরিক পরিষদের মতো আরেকটা পরিষদ ছিল রাজ্য শাসনের জন্য। তার নাম নগর পরিষদ। সেখানেও মোট সদস্য ছিল 30 জন। প্রত্যেক বিভাগে 5 জন করে, মোট 6টা বিভাগ। একটা বিভাগ দেখত উৎপাদনের জন্য কাঁচামাল ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা, যা উৎপন্ন হচ্ছে তার দরবস্তুর কীরকম হওয়া উচিত, কোন কোন জিনিস বিক্রির পক্ষে উপযুক্ত, সেগুলো পরীক্ষা করে তার উপর সরকারি ছাপ মারা। এইসব ছিল উৎপাদন বিভাগের কাজ। এরপর দ্বিতীয় বিভাগের কাজ ছিল বিদেশিদের দেখাশোনা, যত্নআত্তি, অসুস্থদের চিকিৎসা, কেউ মারা গেলে কে হবে উত্তরাধিকারী, তার দায়িত্ব। তৃতীয় বিভাগের কাজ পাটলিপুত্র নগরের জন্ম মৃত্যুর হিসেব রাখা। চতুর্থ বিভাগের কাজ কেনাবেচার জিনিসে মাপ বা ওজনের উপর নজর রাখা। পঞ্চম বিভাগের কাজ যা উৎপন্ন হচ্ছে তা বিক্রির ব্যবস্থা করা। ষষ্ঠ বিভাগের কাজ ছিল জিনিসের দাম ঠিক করা। কর না দিলে বা কর দিতে গিয়ে যদি প্রতারণা করা হয়, তাহলে তার শাস্তি ছিল প্রাণদণ্ড। করের ব্যাপারে ছিল 2টো ভাগ: 1 ছিল বলি, 2 হলো ভাগ। জমিতে যা ফসল ফললে রাজাকে দিতে হবে তার 6 ভাগের 1 ভাগ রাজস্ব হিসেবে, সেটাই হচ্ছে ভাগ। আর বলি হলো উৎপন্ন দ্রব্যের 4 ভাগের 1 ভাগ থেকে 8 ভাগের 1 ভাগ করে কর দেওয়া। এছাড়াও কর ছিল আরও নানা রকমের। বিক্রি করা জিনিসের দামের উপর কর ছিল 10 ভাগের 1 ভাগ। জন্ম আর মৃত্যুর উপর কর ছিল। নানা রকম অপরাধের জরিমানা। এছাড়াও কর আদায় হতো বন আর খনি থেকে।
4টে প্রদেশে ভাগ করা ছিল চন্দ্রগুপ্তের সাম্রাজ্য: উত্তরাপথ, দক্ষিণাপথ, প্রাচ্য আর অবন্তী। এছাড়াও আরও কিছু কিছু রাজা ছিল যারা ছিল স্বায়ত্তশাসিত। বিভিন্ন প্রদেশের শাসনভার ছিল যাদের হাতে। তাদের মধ্যে সবচেয়ে বড় পদ হলো প্রদেশপালের, এখন যেমন গভর্নর। সাধারণত রাজপরিবারের লোকেরাই পেত এই পদ। প্রদেশগুলো ভাগ করা ছিল অনেকগুলি জনপদে। জনপদের যিনি শাসক তার নাম ছিল প্রদেশত্রী। তাকে যিনি সহায়তা করতেন তার নাম ছিল সমাহরাত্রী। এর পরের ধাপে স্থানিক, তারপরে জনপদের 4 ভাগের 1 ভাগের অংশের শাসনভার। পরের ধাপে গোপ, ইনি হচ্ছেন 5 থেকে 10টা গ্রামের শাসক। এর পরের ধাপে গ্রামিক, ইনি মাত্র 1টি গ্রামের শাসক। জন্তু জানোয়ার পশু পাখিদের অনেক বিবরণ লিখে গেছেন মেগাস্থেনিস। তিনি দেখেছেন বাঘ যেমন তেজি তেমনি বিরাট, বন কাঁপিয়ে চলা হাঁটা। অনেকে মনে করেন এরাই রয়্যাল বেঙ্গল টাইগারের পূর্বপুরুষ। দেখেছেন বুনো হাতি, এদের ধরে এনে তালিম দেওয়া হতো যুদ্ধের জন্য। কিভাবে হাতি ধরা হতো সেই গল্পও শুনিয়েছেন তিনি। ফাঁকা জায়গায় খোঁড়া হতো একটা লম্বা খাদ, তার উপরে থাকতো একটা সাঁকো। খাদটা থাকতো কাদামাটি খড়কুটো দিয়ে আড়াল করা। রাত যখন গভীর তখন কতকগুলো পোষা এবং তালিম দিয়ে গড়া পেটা হাতিকে এনে হাজির করা হতো সেই খাদের কাছে। পোষা হাতির ডাকে বুনো হাতিরা আসত ছুটে, আর তক্ষুনি ধবাস ধবাস করে আছড়ে পড়তো খাদের ভেতরে। খাদের পাশেই শিকারীদের চালাঘর। দল বেঁধে ছুটে আসতো ধরা পড়া হাতিগুলোকে প্রথমে দুর্বল করা হতো কোনো কিছু খেতে না দিয়ে। তারপর তাদের নিস্তেজ শরীরের উপর আক্রমণ চালাতো পোষা হাতিরা। তারপর তাদের নিয়ে যাওয়া হতো গ্রামের ভিতরে। মেগাস্থেনিস দেখেছেন লম্বা লেজ আর কালো মুখওয়ালা বানর। দেখেছেন তেজালো ঘোড়া যারা টানত রথ। শুনেছেন টিয়ার মুখে মানুষের মতন কথা। ভারতবর্ষে যে সোনার খনি আর মণিমুক্ত দেশ সেটা তিনি আগেই জানতেন। এগুলো বাদে তাকে অবাক করেছিল আরও 2টো জিনিস। তার একটা হলো মধু, আরেকটা হলো উল। আসলে তিনি আখের গুড়কে ভেবেছিলেন মধু, আর তুলোকে ভেবেছিলেন উল। তখনকার কালের আমোদ প্রমোদ বা খেলাধুলা যা ছিল তা হলো কুস্তি, ঘোড়দৌড়, জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই আর জুয়া। শরীর ম্যাসেজ করা হতো আবলুস কাঠের বেলুন দিয়ে, অনেকটা লুচি ভেজার ভঙ্গিতে। এরপর বইয়ে আছে যেসব কিছু অলৌকিক বর্ণনা যা শুনলে মনে হয় আজগুবি। কেউ কেউ মনে করেন তার চোখে দেখা নয়, অপরের মুখ থেকে শোনা তার এইসব কথা। এই আজগুবি কাহিনীর মধ্যে আছে পিঁপড়ে আর মানুষের কথা। তিনি নাকি দেখেছেন এমন পিঁপড়ে যা লম্বায় চওড়ায় প্রায় একটা খ্যাকশিয়ালের মতো। সিন্ধু নদীর তীরে সেই পিঁপড়েরা বালি খুঁড়ে খুঁড়ে টেনে আনতো সোনা। সাধারণ মানুষ ছুটে আসতো সোনার লোভে। বুনো জন্তু জানোয়ারের মাংস দিয়ে ফুলিয়ে তারা পিঁপড়েকে টেনে নিয়ে যেত দূরে, তারপর নিজেরা কুড়িয়ে নিত সেই সব সোনা। মানুষের বিবরণ এর চাইতেও আরও বিচিত্র ভয়ঙ্কর। তিনি দেখেছেন 9 ফুট লম্বা এমন মানুষ যার নাক নেই। অন্য মানুষের এমন কান দেখেছেন যা কুলোর চেয়েও বড়। বিছানায় শুলে কান এসে থেকে যায় পায়ে। কোনো মানুষের পায়ের গোড়ালিটা সামনের দিকে, আঙুলগুলো পেছনে। এমন মানুষও তিনি দেখেছেন যার মাত্র একটি চোখ, আর সেটা কপালের ঠিক মাঝখানে। মেগাস্থেনিসের এইসব বিবরণ থেকে আমরা যে ভারতবর্ষকে দেখতে পাই তা একদিকে যেমন ধনধান্যে ভরা, অন্যদিকে তেমনই শান্ত। সাধারণ মানুষ ব্যস্ত থাকত নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের ঘরকন্না নিয়ে। রাজায় রাজায় যুদ্ধ, এক রাজার বিরুদ্ধে আরেক রাজার ষড়যন্ত্র, এসব নিয়ে মানুষের কোনো মাথা কামানো ছিল না। ধনীর ঐশ্বর্য নিয়ে তাদের কোনো ঈর্ষা ছিল না। অকারণ কলহ বিবাদে তাদের কোনো আগ্রহ ছিল না। নদী দেয় জল, গাছ দেয় ফল, মাঠ দেয় শস্য, রাজা দেন ন্যায় বিচার। তাই নিয়েই তারা আজীবন খুশি থাকত। রাজা বা সম্রাট আদর্শবান হলে একটা দেশ সোনার রঙে রাঙা দেশ হতে পারে। মেগাস্থেনিসের বিবরণে সেইটাই ফুটে উঠেছে অক্ষরে অক্ষরে। নমস্কার।